নমস্কার। শোনা যাচ্ছে কি? কেউ কেউ আছে লাইভে? আচ্ছা, আন্তর্জাতিক কবিতা দিবস উপলক্ষে বলেছিলাম যে আজ লাইভ হব, তাই এলাম। বন্ধুরা আসলে আমি শুরু করতে পারি। কেউ আছে কি লাইভে? আচ্ছা, একটু ওয়েট করছি কয়েকজনের জন্য, আমি তারপর শুরু করব। যেরকমটা বলেছিলাম যে আজ আন্তর্জাতিক কবিতা দিবস, সেই উপলক্ষে চেষ্টা করব কিছু কবিতা পাঠ করার। চেষ্টা করব আমার বন্ধুদের যাতে ভালো লাগে তার জন্য। দেখা যাক। আচ্ছা বেশ, শুধু একজন লাইভ এসেছেন, তাই তো? ঠিক আছে, তাহলে আমি শুরু করতে পারি। আন্তর্জাতিক কবিতা উৎসবে আন্তর্জাতিক বিশ্ব কবিতা দিবসে আপনাদের সকলকে জানাই একরাশ কাব্যিক শুভেচ্ছা। শুরু করছি আমার কবিতা পাঠের প্রচেষ্টা। প্রথমে আমি যে কবিতাটা পড়ব ঠিক করেছি সেটি বাঙালির আইকন সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা একটি কবিতা। তাকে শ্রদ্ধা জানিয়ে, তিনি তো প্রাণের মানুষ, বাঙালির প্রাণের মানুষ। তো সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা একটি কবিতা আমি প্রথমে পাঠ করে শুরু করব আজকের অনুষ্ঠান। কবিতার নাম ভালোবাসা বহুদিন আগে। ভালোবাসা বহুদিন আগেই বাসে উঠে পড়তে না পেরে দাঁড়িয়ে গেছে, হয়তো এখনো বাস স্টপে। মুখ তার 18 বছরের শ্যামল ইস্পাত হয়ে দাঁড়িয়ে আছে। একদিন ইচ্ছে করে ফিরতি বাসে উঠে চলে যাই, দেখে আসি তাকে। একদিন আমার যাওয়ার সম্ভাবনায় বৃষ্টি আসে, আকাশকে আসার বলে ডাকতে ইচ্ছে করে। এই যে এত দেরি করলে কেন বলে কেউ কবজিটা শক্ত করে ধরে আবার নামিয়ে নেবে। 18 বছরের মুখে কিছুটা ইস্পাত থাকে। এখন হাতে পিস্তল রাখা বারণ, তাই নীল ইস্পাতটুকু মুখে। ভালোবাসার কাছে কিছুই নেই তখন, কার্তুজ, বন্ধুরা, রাজনীতি। একটি বর্ষাতেও নয়, বর্ষায় তাকে খুব একা দেখব বোধ হয়, যদি ফিরতি বাসে যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটি কবিতা চেষ্টা করলাম। কেউ আছে? বেশ, আপনারা জানাবেন যে কিরকম লাগলো। আমি চেষ্টা করছি পাঠ করার বিশ্ব কবিতা দিবস উপলক্ষে। কবিতা তো একটা প্রাণের অনুভূতি। তো কবিতা শুনলে, কবিতা পাঠ করলে আমি ইনফ্যাক্ট ভীষণ ভালো থাকি। তো আমরা সবাই ভালো থাকি ন্যাচারালি। তো যারা সৃজনশীলতার সঙ্গে যুক্ত, যারা সৃষ্টি সুখের উল্লাসে সবসময় মেতে ওঠে, তারা সঙ্গে থাকুন, তারা সবসময় সৃজনশীলতায় থাকুন। তারা কবিতা শুনুন, গান শুনুন, নাচ দেখুন, নাচ করুন, গান করুন, সৃষ্টি সুখের উল্লাসে বেঁচে থাকুন, জীবনকে বর্ণময় করে তুলুন। এটাই আমাদের বেঁচে থাকার একমাত্র উপকরণ, এবং আমাদের সকলকে অনেক অনেক আনন্দে থাকতে হবে। কারণ বর্তমান পরিস্থিতি, মানুষের জীবন সবটাই তো সবসময় সুস্থতার মধ্যে দিয়ে যায় না। তো তাই জন্য আমাদেরকে এসবের মধ্যে দিয়ে অনেক আনন্দে থাকতে হবে এবং নিজেকে খুঁজে পেতে হবে। তো আমি সবসময় নিজেকে খুঁজে পাই, শুধু কবিতা নয়, সৃষ্টিশীলতার মাধ্যমে। তো সেজন্য চেষ্টা করলাম সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা কবিতা পড়ার। জানাবেন যে কীরকম লাগলো। কেউ যদি কোনো কমেন্ট করে আমাকে একটু জানাবেন, ঠিক আছে? তো তারপরে আমি আবার আপনাদের সাথে কথা বলবো। পরে আমি যে কবিতাটি পড়বো বলে ঠিক করেছি সেটি হচ্ছে প্রেম। শুভ দাশগুপ্ত লেখা ভীষণই একটা জনপ্রিয় কবিতা, এবং যার কবিতা শুনতে, যার আবৃত্তি শুনে আমরা বড় হয়েছি। আমাদের আবৃত্তিকে আরও ভীষণভাবে মানুষের দরবারে পৌঁছে দিয়েছেন ব্রতদীপ বন্দ্যোপাধ্যায়।
সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, হ্যাঁ আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পড়ব। বেশ, তার আগে আমি শুভ দাশগুপ্তর প্রেম কবিতাটা একবার পড়ছি। প্রেম। 4 অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো। তখন বিকেল ঘনিয়ে আসছে, বাতাসে শীতের আমেজ। 10 অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে। সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো। 30 অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল, তোমাকে আমি ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকি বুকি কাটল। 12 ডিসেম্বর গোলাপ গাছে কুঁড়ি ধরল। মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞাসা করলো, কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? তোমার চেয়েও সুন্দরী আছে কত। আমার বাবার প্রচুর অর্থ তাই? তোমার বাবার চেয়েও বড় লোক এখানে কম আছে। তাহলে ভালোবাসি ভালোবাসি, তার আবার কারণ হয় নাকি? মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে টেলিফোনে অনেক আলোচনা করলো। সবাই এক বাক্যে বুঝিয়ে দিল, ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটেই, সেটা না বুঝে বেশি এগোস না। 3রা জানুয়ারি মেয়েটি বলল, আমার কাছে কি চাও? কই, চাইনি তো কিছু। ভালোবাসো অথচ চাও না, তাহলে? না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে। এ তো গান, শুধুই গান, তাছাড়া কি? কিছুই যদি না চাও তবে ভালোবাসো কেন? ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই, চাইবো কেন? তুমি সত্যি অদ্ভুত। 10 ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনে, পাতালে। ছেলেটি বলল, আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি, সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে, অসামান্য অনন্য সে নাচ। ধ্যাৎ, কাল সারা রাত আমি ঘুমিয়েছি। আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত। তোমার বাঁশি একদিন শুনতে হবে। 12 মার্চ ছেলেটি বাঁশি বাজালো। মেয়েটি শুনল। সময় থমকে রইল অনেকক্ষণ। বাঁশি যখন থামলো, মেয়েটির 2 চোখ ভরা জল। বলল, বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে। আমি দেখলাম আমি নাচছি, মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি, আকাশে ফুলের গন্ধ, আমি নাচছি। ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষেধ করেছেন। সে কি? কেন? বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে। ডাক্তার বলেছে, স্বপ্ন দেখে আমার মস্তিষ্কে শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে। তাহলে ভাবছি। 16 এপ্রিল মেয়েটি বলল, আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো, অসাধারণ, কিন্তু তুমি সৃষ্টি ছাড়া। তোমার স্বপ্ন সব অর্থহীন। আমি জানি। স্বপ্ন টপ্ন ছেড়ে দিতে পারো না তুমি? না। তাহলে তাহলে তুমি তো আমাকে হারাবে। তোমায় পাইনি তো কখনো। 5 মে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো। একটা সুস্থ হতে মেয়েটি এসে বলল, ভালো আছো তো? এখন আর স্বপ্ন টপ্ন দেখছো না তো? দেখছি, আরো সুন্দর সব স্বপ্ন দেখছি। তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি। বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি। বন্ধুরা এক বাক্যে বলল, বাঁশি বাজানো, স্বপ্ন দেখা সবই ব্যাকডেটেড, সৃষ্টি ছাড়া। তুই আর লোক পেলি না? তুই এত রূপসী, তোর এত উজ্জ্বল প্রসপেক্ট। ভালো যদি চাস তাহলে শিগগির বিয়ে করে ফেল তোর দাদা সেই বন্ধুকে। উনি তো শুনলাম কানাডাতে সেটেল করবেন। 7 জুলাই মেয়েটি আবার জিজ্ঞাসা করলো, তুমি সত্যিই কি চাও বলো তো? তুমি আরো সার্থক, আরো সুন্দর হয়ে ওঠো, ব্যাস, আর কিছু না। আর আর চাই স্বপ্ন দেখতে।
ও, স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না? না, তাহলে থাকো তুমি স্বপ্ন নিয়ে। 12ই আগস্ট গোলাপ গাছে ফুল ফুটলো অনেক। সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো। 13ই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল। 14ই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হলো কানাডাগামী সেই পাত্রের সঙ্গে। 20শে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উপড়ে গেল। সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানিমুনে গেল। যাবার আগে বন্ধুদের বলে গেল, স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো, অনেক মধুর। স্বপ্ন দেখে কেবল বোকারা। 4 অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন। শূন্য টবে তখন কয়েকটা পোকা, কয়েকটা মাছি। আমরা কেউ জানি না ওগুলো পোকা, মাছি নাকি নাকি ছেলেটির স্বপ্ন। আমরা ঠিক জানি না, আমরা আমরা কেউ জানি না। নমস্কার। কেমন লাগলো জানাবেন। কেউ কোনো কমেন্ট করেছেন কি? আচ্ছা, সুনীল গঙ্গোপাধ্যায় কবিতা সন্দীপন দা লিখেছে। বেশ বেশ, নিশ্চয়ই শোনাবো, শোনাচ্ছি। আরে কেউ কি কিছু বললো? আচ্ছা বেশ, আমি সুকুমার রায়ের আবল তাবলের একটা কবিতা আমি শোনাবো। আচ্ছা, তার আগে সন্দীপন দার যেটা বলেছে সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কবিতা আমি শোনাচ্ছি। সবাই থাকুন, আমি চেষ্টা করছি কবিতা পাঠ করার এবং সবাইকে আনন্দ দেওয়ার জন্য। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা আমি আজকে ভেবেছিলাম করব, সেটা দিয়ে আমি শেষ করব। তো তার আগে আমি আরেকটি করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, কেউ কথা রাখেনি। আমার ভীষণ ভীষণ পছন্দের একটি কবিতা, সেটাই আমি তাহলে সন্দীপানদার জন্য করি। সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত একটি কবিতা, কেউ কথা রাখেনি। চেষ্টা করছি, ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়, সবাই ক্ষমা করবেন ভুল ত্রুটি হলে। আমি করছি। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে দিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রফুক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের চাঁদ পুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পড়া ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধু মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে। সত্যি কি কেউ কথা রাখে নাকি কেউ কথা রাখে না? আসলে কথা
রাখার মানুষের তো ভীষণ অভাব। কথা দেয় অনেকে, কিন্তু কথা রাখে কজন সেটা নিয়ে বোধহয় সত্যিই সংশয় থেকেই যায়। তো কবির কবিতার মধ্যে দিয়ে আমরা সেই ভাবনাটাকেই বোধহয় আবার সবার মধ্যে পৌঁছে দিলাম, বা আবার ভাবলাম সেই বিষয়টা, কেউ কথা রাখে, সে প্রেমিক হোক, প্রেমিকা হোক, নাদের আলী হোক, যেই হোক না কেন, কথাটা তো খুব ইম্পর্টেন্ট। আসলে একটা কথা যদি কেউ কাউকে দেয় তাহলে কিন্তু অপর মানুষটার মধ্যে ভীষণ আশা থেকে যায়, সে ভীষণভাবে চায় যে এটা কবে পূরণ হবে। তো সেইটা যখন পূরণ হয় না তখন কিন্তু আমরা অনেকটাই হতাশায় ভেঙে পড়ি। কিন্তু এটাও মানতে হবে যে সবসময় সবাই জীবনে একরকম থাকে না, সবার দেওয়া কথাও, মানে সবাই কথা দিয়ে কথা রাখতেও পারে না, সমস্ত সম্পর্কও থাকে না সবসময়, সমস্ত কাছের মানুষেরাও থাকে না। কিন্তু তাও আমাদেরকে চলতে হবে, আমাদের বাঁচতে হবে, আমাদের ভালোভাবে থাকতে হবে, আনন্দে বাঁচতে হবে, ভালোবাসায় বাঁচতে হবে। তার জন্যই আমরা কবিতা পড়ি, তার জন্যই আমরা সিনেমা দেখি, সিনেমা বানাই, সবটাই তার জন্যই আমরা এই বললাম যে সৃষ্টি সুখের উল্লাসী মাতি। সেই জন্যই আমি আপনাদেরকে কবিতা শোনানোর চেষ্টা করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলেই আমি সার্থক, আমি ভালো লাগবে, আমিও খুশি হব, আপনারাও খুশি হবেন। কেউ কিছু বললো? আচ্ছা, থ্যাংক ইউ সন্দীপন দা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে দেখো। আচ্ছা, আমি এখনই শোনাতে পারি, মানে ইনস্ট্যান্ট আমি দেখছি, খুঁজে পড়বো। নির্মলেন্দু গুণের কবিতা আমার ভীষণ পছন্দ। হ্যাঁ, সত্যিই তাই, কেউ কথা অনেকেই রাখে না, বেশিরভাগ মানুষই কথা রাখে না, তবু আমাদের চলতে হবে। যাই হোক, আমি পরে নিজস্ব লেখা কবিতা আমি তাহলে পড়ি একটা। হ্যাঁ, বলতে বলে একটি কবিতা আমি তো অবশ্যই শোনাবো, সুকুমারের নিজস্ব কবিতা। এটা আমি একদম রিসেন্ট লিখেছি, ছোট একটি কবিতা। তবে এই কবিতাটার আগে না একটি কবিতা বোধহয় তাহলে বলা উচিত, কারণ আমি একটি কবিতা লিখেছিলাম যে বৃষ্টি তোমাকে আমার চাই, সেটা আমি অলরেডি ফেসবুকে দিয়েওছি, অনেকে হয়তো শুনেছে। তো সেই কবিতাটার পরেই আমি একটা কবিতা লিখেছি যে প্রিয় বসন্ত, মানে কোথাও কি ওই দুটো রিলেটেড, মানে কেউ যদি দুটো কবিতা শোনে তাহলে বোধহয় কানেক্ট করতে পারবে যে কেন প্রিয় বসন্ত আর কেন। তাহলে আমি একবার বৃষ্টি তোমাকে আমার চাই সেটা একবার পড়ে তারপর প্রিয় বসন্তটা পড়ি, আমার লেখা কবিতা। তারপরে আমি অন্য প্রিয় আমার কবিতা আমি শোনাবো। সবাই প্লিজ থেকো সঙ্গে, এবং ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, এবং ভুল ত্রুটি হলে সেটাও বলো, ভালো লাগলে সেটাও আমাকে জানিও, সবটাই আমি মানে দরকারি আর কি। তো বৃষ্টি তোমাকে আমার চাই। 7 বছর আগে একটা ঝড়ের সঙ্গে আমার প্রেম হয়েছিল। সে তখন গতিপথ হারিয়ে প্রায় বিচ্ছিন্ন। আমি তাকে খুঁজতে শিখিয়েছিলাম নতুন পথ। তারপর আমরা একসাথে ঘর গড়েছিলাম। ইট সিমেন্টের বদলে আমাদের সরঞ্জাম ছিল বিশ্বাস আর ভালোবাসা। সে ঘর জুড়ে ঝড়টি ছড়িয়ে রাখত হিমেল পরশ, আর আমার অভাবী মন সেই শীতলতায় শান্ত হতো। মাঝে মাঝে ঝড়টা বড় চঞ্চল হয়ে উঠত, তার যেদিকে ইচ্ছে ছুটে চলে যেত, কিন্তু দিনের শেষে আবার ফিরে আসতো আমাদের ছোট্ট কুটিরে। অভিমানের মেঘ জমেছিল বটে, কিন্তু ঝড়ের থেকে আড়াল থাকতো আমার আকুল সমুদ্র। যদিও আমার ব্যথা আনন্দ এগুলো বোঝার তার সময় ছিল না, সে নিজের মতো বইতো, কখনো ভয়ঙ্কর, কখনো বা নিভৃতে। এভাবে কাটলো কয়েকটা বছর। সময়ের সঙ্গে সঙ্গে ঝড়ের গতিবেগও বাড়তে লাগলো। একদিন ঝড়ের দাপটে আমাদের কুটিরটাও ভেঙে পড়লো। আমি অতি যত্নে আবার ঘর বাঁধলাম, কিন্তু আবার এভাবে বারংবার। তারপর ভাবলাম আমি বাতাসকে গায়ে মারতে পারি, কিন্তু আটকে রাখতে পারি না। ঝোড়ো বাতাসকে আমি মুক্তি দিলাম এক আকাশ যন্ত্রণাকে সাক্ষী রেখে। তারপর যখন আমি যন্ত্রণার আগুনে দাও দাও করে জ্বলছি, তখন বৃষ্টি এলো। বৃষ্টি এসে আমায় এক নিমেষে কেমন ভিজিয়ে দিল। আমার যন্ত্রণা ও অভিমানের গন্ধগুলো
ভিজে মাটির গন্ধের সাথে মিশে গেল। এখন আর ওদের গন্ধ পাই না, এখন বৃষ্টির গন্ধটা ভীষণ পাই। কিন্তু কিন্তু বৃষ্টিকেও তো আমি আটকে রাখতে পারবো না, সে ক্ষমতা তো আমার নেই। তাই আমি অকাল বর্ষণ চাই, আর বারবার ভিজতে চাই, বারবার বারবার। এই কবিতাটা বৃষ্টিকে চাইছে কোথাও একজন প্রেমিক তার প্রেমিকা বা তার যে প্রিয় মানুষ, সে বোধহয় ঝড়কে তো আটকে রাখার ক্ষমতা আমাদের নেই, তাই ঝড়ের সাথে আমরা থাকতেও পাচ্ছি না কোনো মুহূর্তে। তাই জন্য ঝড়কে ভালোবেসেই কোথাও ঝড়কে মুক্তি দেওয়া এবং তারপর বৃষ্টিকে চাওয়া। যেই ঝড়ের জন্য আমি প্রায় বিক্ষুব্ধ হয়ে পড়েছিলাম, সেই বৃষ্টি এসে বোধহয় আমি শান্ত করবে, সেই বৃষ্টিকে আমন্ত্রণ জানানো, বৃষ্টিকে আহ্বান করা। সেখানেই এই কবি বৃষ্টিকে আহ্বান করছে। বৃষ্টি এখানে তার প্রেমিকা স্বরূপ বা প্রিয় মানুষ, কাছের মানুষ। তো এবার আমি ঠিক এরপরেই যে কবিতাটা, সেটা হচ্ছে প্রিয় বসন্ত। মানে আমাদের জীবনে সম্পর্কগুলো এখন স্পেশালি বর্তমান যুগে খুবই ক্ষণস্থায়ী। যে কিছু আগেই বললাম যে কেউ কথা রাখে না, তো যতক্ষণ মানুষের সেই সম্পর্কগুলো থাকে ততক্ষণ বোধহয় আমরা ভালো থাকি। তো যাই হোক, তো সেভাবেই কবির এক্সপেকটেশন যে বৃষ্টি তাকে ভালো রাখতে পারবে। তারপরেই এই কবিতাটা বললে অনেকটা বোঝাতে পারবো আমি। সেটা হচ্ছে প্রিয় বসন্ত। প্রিয় বসন্ত, এখন বসন্ত এসেছে, তো এটা বসন্ত শুরুতেই আমি লিখেছিলাম অবশ্য। প্রিয় বসন্ত, শুষ্কতার প্রাচীর ভেদ করে তুমি এসেছো। তুমি এসেছো এক মুঠো ফাগুন নিয়ে। আমার বর্ণহীন জীবনকে পারবে পলাশ রঙে রাঙাতে? জানি মরীচিকার সম তোমার রূপ আবারও আমায় কাছে টানবে। তারপর প্রখর গ্রীষ্মে আমায় একা দাঁড় করিয়ে রেখে তুমি চলে যাবে। আমাকে দেওয়া তোমার পলাশ তখন শুকিয়ে কাঠ। তুমি পারো না সারা জীবন আমার সাথে থেকে যেতে? তাহলে আমাকেও তো আর বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয় না। সত্যি প্রিয় মানুষগুলো কি পারে না আমাদের সাথে সারা জীবন থেকে যেতে? তাহলে তো আমাদের আর অন্য কোনো চাওয়া পাওয়া থাকে না। এটাই নিজে লেখা দুটো কবিতা পড়লাম, কেমন লাগছে সবাই জানিও। কেউ কিছু বলেছেন? থ্যাংক ইউ সন্দীপ বন্ধু, অনেক অনেক ভালোবাসা তোমায়। বলছি বিশ্বাস জানিয়েছেন খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান। নির্মলেন্দু গুণের একটা কবিতা, হ্যাঁ আমি ওটা শোনাচ্ছি। বেশ, তাহলে আগে রূপন যেটা বলেছে, আমি অ্যাকচুয়ালি ও বলেছিল আবল তাবল বা ওই বোম্বাগড়ের রাজাটা শুনতে চেয়েছিল আগে। আমি বোম্বাগড়ের রাজাটাই পড়ছি, ঠিক আছে? অনেক সিরিয়াস কবিতা বোধহয় হলো, বাট একটু মজার। সুকুমার রায় মানেই তো মজার, আমাদের তো মজাতেও থাকতে হবে সবসময়, আনন্দে বাঁচতে হবে, স্ফূর্তিতে বাঁচতে হবে। তো মজার একটা কবিতা, ছোটদেরই কবিতা, বোম্বাগড়ের রাজা। আমরা সবাই পড়েছি, সবাই জানি কবিতাটা, সুকুমার রায়ের লেখা কবিতা। কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা? ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা। রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা? কেন সেথায় সর্দি হলে দিগবাজি খায় লোকে? জ্যোৎস্না রাতে সবাই কেন হালতামা খায় চোখে? ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে? টাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে। রাত্রে কেন ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে? কেন রাজের বিছানা পাতা শিরিষ কাগজ দিয়ে? সভায় কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে? মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে? সিংহাসনে ঝুলায় কেন ভাঙা বোতল শিশি? কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি? রাজার খুড়ো নাচেন কেন হুকোর মালা পরে? এমন কেন ঘুরছে তা
কেউ বলতে পারো মোরে? সত্যিই জানি না যে এমন কেন ঘটছে, কেন এমন আবোল তাবোল জিনিস আমাদের চারপাশে ঘটে, কিন্তু আমাদের সবটাই হজম করতে হয়, আমাদের সবটাই মজাতে নিতে হয়। তো সুকুমার রায় যেমন মজার ছন্দে অনেক কথা লিখেছেন, মজার ছলে, তো আমাদেরও অনেক জিনিস, অনেক অপ্রত্যাশিত জিনিস আমাদের মজার ছলে নিতে হবে। সবসময় আমরা যদি পজিটিভ থাকতে পারি, আমরা যদি সবসময় যে কোনো কিছু, তাহলে বোধহয় আমাদের খারাপ লাগাগুলোও থাকবে না, আমাদের অপমানটাও অপমান মনে করবে না। যে আমাকে, ইনফ্যাক্ট আমি সবসময় চেষ্টা করি, আমাকে যদি কেউ অপমানও করতে চায় মানে কোনো কথা দিয়ে, তো সেটা কিন্তু আমি সবসময় সহজেই নিই। বাট মানুষগুলো চেনা খুব জরুরি, যে কারা তোমার ভালো চায়, কারা তোমার ক্ষতি চাইছে, বা কারা তোমার লেকপুল করতে চাইছে, সেগুলো বোঝাটা খুব জরুরি। কিন্তু মজার ছলে সবটাই নিতে হবে, কারণ আমাদের জীবনের একটাই উদ্দেশ্য যে আমাদের আনন্দে বাঁচতে হবে। কারণ আমরা খুব কম সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি। আমি জানি না আজকে লাইভ করছি, কালকে হয়তো আমি নাও থাকতে পারি। তো যেটুকু সময় আমরা পৃথিবীতে আছি, সেটুকু সময় আমাদেরকে অনেকটাই আনন্দে এবং নিজে যেটা চাই সেভাবে বাঁচতে হবে। আসলে নিজের ইচ্ছের গুরুত্বটা সবাইকে বলছি, সবাই প্লিজ দাও, যে নিজে যেটা করতে ভালোবাসো, যেটা নিয়ে থাকতে ভালোবাসো, সেটা প্লিজ করো। আসলে আমি অনেক কিছুকেই স্যাক্রিফাইস করে নিজের ইচ্ছের গুরুত্বটা দিই এবং সেটা নিয়ে থাকি। তো ভালো থাকার চেষ্টা করি, আপাতত ভালো আছি, তো সবাই সেটাই চেষ্টা করো। আচ্ছা, আর কেউ কিছু বলো? খুব সুন্দর, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ সো মাচ। শুভজিৎ ভট্টাচার্য, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ শুভজিৎ। আচ্ছা, এরপর আমি যেটা পড়ব, আচ্ছা এরপর আমি একটি কবিতা শোনাই। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, মানে কবিগুরুর ছাড়া তো আমরা প্রায় অসম্পূর্ণ। তো কবিগুরুর একটি কবিতা অনেকেরই শোনা, অভিসার, সেটা আমি একটু শোনাতে চাইছি সবাইকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অভিসার। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে। নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে। সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল। রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা। অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনুঝুনু রবে বাজে আফরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর কান্তি। সৌম্য সহাস তরুণ বয়ান, করুণ কিরণে বিকচ নয়ান। শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা। ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, এই লাবণ্য পুঞ্জে এখনো আমার যাবার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী, সময়ে যেদিন আসবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িৎ শিখায় মেলিল বিপুল আশ্ব। রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে। আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষা তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল। রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে, বাঁশির মদির মন্দ্র।
জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী এক যাত্রী। মাথার উপরে তরু বিথিকার কোকিল কুহুরি উঠে বারবার। এতদিন পরে এসেছে কি তার আজই অভিসার রাত্রি। নগর ছাড়াইয়ে গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে। দাঁড়ালেন আসি পরিখার পারে আম্র বনের ছায়ার আধারে। কে ওই রমণী পড়ে এক ধারে তাহার চরণ পান্তে। নিদারুণ রোগী মারে গুটিকায় ভরে গেছে তার অঙ্গ। রোগমশি ঠালা কালী তনু তার লয়ে প্রজাগণে পুরো পরীক্ষার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলে নিল নিজ অঙ্কে। ঢালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র পড়িয়া দিল শির পরে। লিপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল যামুনি জোছনা মত্তা। কে এসেছ তুমি ওগো দয়াময় শুধাইল নারী। সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময় এসেছে বাসব দত্তা। নমস্কার। কবিগুরুর লেখা ভীষণ প্রিয় একটি কবিতা অভিসার। কেউ কিছু বলছেন কি? সবাই থাকুন সঙ্গে। আমি চেষ্টা করছি আরো কিছু কবিতা বলার জন্য। সঙ্গে থাকুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, সবাই থাকুন। আমি চেষ্টা করছি কিছু কবিতা বলার জন্য। আশা করি আপনাদের ভালো লাগছে, আর যদি খারাপ লাগে সেটাও জানাবেন। আসলে কবিতা যখন বলতে শুরু করি মনে হয় যে একটার পর একটা বলি, যদিও পাঠ করছি। তো কবিতা পড়তে ভীষণই ভালোবাসি। ইনফ্যাক্ট সেটা পরিপূর্ণতা লাভ করবে যদি আপনাদের ভালো লাগে। আমি আরেকটি কবিতা বলছি। এটা না আমার ভীষণ প্রিয় একটি কবিতা। তো অনেক সময় অনেক ক্ষেত্রেই আমি এটা বলি, তো সেটা আমি বলার চেষ্টা করছি। প্রিয় কবি জয় গোস্বামীর লেখা একটি কবিতা, মেঘবালিকার জন্য রূপকথারা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম পুষ্মন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা, সেই তো রানী সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার পক্ষীরাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, লিখে কিন্তু আমায় দিবি, মনে থাকবে? আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই টল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলল মনে তো নেই, আমার সব মনে তো নেই। আমি বললাম তুমি আমার লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আরে শোনো, আমি এখন মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে
বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়, আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্যে? এমন সময় একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমিও যাও, মন দাও কি তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলেই ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলো বালি, যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার, সাধ্য থাকবে যেরূপ কথার, সেরূপ কথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন, মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেবে আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমি বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এই গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি, বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে সেই যেখানে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। ধন্যবাদ। প্রিয় কবি জয় গোস্বামীর একটি কবিতা বললাম, আমি চেষ্টা করলাম। তো আমি শেষ করব ভেবেছিলাম যে কবিতাটা দিই, সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা, সেটা আমি চেষ্টা করব। কেউ আছে লাইভে? আচ্ছা, কেউ কারোর থেকে কি কোনো কমেন্ট পাওয়া গেল? বেশ, আসলে আজকে তো কবিতার দিন, তাই বোধহয় এই কবিতাটা ভীষণই দরকারি আজকের দিনে বলা। এই কবিতাটিও সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা, শুধু কবিতার জন্য। তো শুধু কবিতার জন্য এই কবিতাটা আমি আজকে পাঠ করে আজকের মতো এই অনুষ্ঠানটা শেষ করব, এবং তারপরে আরও কোনো কবিতা যদি কেউ শুনতে চাও আমাকে জানিও, আমি সবসময় সেই কবিতাগুলো তোমাদের শোনানোর চেষ্টা করব। আমি ফেসবুকে তো সবসময় প্রায় অ্যাক্টিভ থাকি, আমি চেষ্টা করব তোমাদেরকে শোনানোর জন্য। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে থাকার জন্য। আচ্ছা, এক সেকেন্ড, ওই বইটা কোথায়? একটা যে বই, আপনারা থাকুন, আপনাদের জন্যই লাইভে আসা, আপনাদের জন্যই, আপনাদের ভালোবাসাতেই আমি উৎসাহ পাই, মানে এই দুঃসাহস দেখানোর, যে কবিতা পাঠ করার। তো সবসময় ভালোবাসি কবিতা পড়তে, কবিতা শুনতে, তাই এই চেষ্টা করা।
আচ্ছা, কাঞ্চন সরকার বলছেন যে এক নতুন স্বাদ পেলাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তুলি লিখেছো যে নিজের একটা রাজ্য তৈরি করো রাহুল, তারপর প্রিয় মানুষগুলোকে তোমার রাজ্যে চিরদিনের জন্য রেখে দাও, তাহলে প্রিয় মানুষগুলোও পারবে তোমার পাশে থাকতে। অবশ্যই, আসলে প্রিয় মানুষ যারা হবে তো বা যারা প্রিয় মানুষ তাদেরও থাকতে হবে আমার সাথে, বা তাদেরও বুঝতে হবে আসলে প্রত্যেকটা সম্পর্ক, সেটা বন্ধুত্ব হোক, ভালোবাসা হোক, ভালোবাসা তো সব সম্পর্কেই থাকে, মানে ভালোবাসা তো শুধু প্রেমিক প্রেমিকার সম্পর্কে নয়। তো একটা মানুষ অপর মানুষকে বোঝাটা খুব জরুরি, তো তাহলেই বোধহয় সম্পর্ক টিকে থাকে, তো সেটা খুব ইম্পর্টেন্ট। এবং আচ্ছা, অনেকেই দেখছেন, আচ্ছা শঙ্খজিৎ দা লিখেছে খুব সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। বেশ, আমি আবার আমাকে হেল্প করছে রাজ, অনেক অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। আমি আবার ওকে দিচ্ছি, তারপর আমি কবিতা পাঠ করছি। আপনারা সবাই সঙ্গে থাকুন, ভালো লাগা খারাপ লাগা সবটাই আমাকে বলবেন, এবং আমি চেষ্টা করবো আপনাদের যাতে ভালো লাগে তার জন্য। আমি এবার যে কবিতাটা পড়বো, পারমিতা দাস বলছে কি মিষ্টি লাগছে তোমায়। আচ্ছা তোমার গার্লফ্রেন্ড আছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নির্মলেন্দু গুণের কবিতা শোনানোর জন্য তুলি রিকোয়েস্ট করেছিল, সম্ভবত তুলি বিশ্বাস। ঠিক আছে, আমি ওটার জন্যই আমি চেষ্টা করছি বলার। নির্মলেন্দু গুণের অনেকগুলো কবিতাই আমার ভীষণ পছন্দের, কিন্তু এই মুহূর্তে আমার মানে মুখস্থ নেই, সরি টু সে, সেই কারণে আমি প্রিয় কবিতাগুলো বলতে পারছি না। কিন্তু আমি এখানে যেটি দেখছি, আমি এই ফার্স্ট টাইম পড়ছি এই কবিতাটা আমার আগে পড়া নেই, আমি চেষ্টা করছি, ঠিক আছে, ইনস্ট্যান্ট পড়ার, যেহেতু তুলি রিকোয়েস্ট করেছে সেই কারণে। নির্মলেন্দু গুণের কবিতা, তুমি চলে যাচ্ছ, তুমি চলে যাচ্ছ, নদীতে কল্লোল তুলে লঞ্চ ছাড়ছে, কালো ধোঁয়ার ধসধস আওয়াজের ফাঁকে ফাঁকে তোমার ক্লান্ত অপশ্রিয়মান মুখশ্রী সেই কবে থেকে তোমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। তুমি চলে যাচ্ছ, তোমার চলে যাওয়া কিছুটি শেষ হচ্ছে না, সেই কবে থেকে তুমি যাচ্ছ, তো শেষ হচ্ছে না, শেষ হচ্ছে না। বাতাসের সঙ্গে কথা বলে, বৃষ্টির সঙ্গে কথা বলে, ধলেশ্বরীর দিকে চোখ ফেরাতেই তোমাকে আবার দেখল, আবার নতুন করে তোমার চলে যাবার শুরু। তুমি যাচ্ছ, নদীতে কল্লোল তুলে লঞ্চ ছাড়ছে, কালো ধোঁয়ার ফাঁকে ফাঁকে তোমার ক্লান্ত অপশ্রিয়মান মুখশ্রী যেন আবার সেই প্রথমবারের মতো চলে যাওয়া। তুমি চলে যাচ্ছ, আমি দুই চোখে তোমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছি, তাকিয়ে রয়েছি। তুমি চলে যাচ্ছ, নদীতে কান্নার কল্লোল, তুমি চলে যাচ্ছ বাতাসে মৃত্যুর গন্ধ, তুমি চলে যাচ্ছ চৈতন্য অস্থির দোলা, লঞ্চ ছাড়ছে, টারবাইনে বিদ্যুৎ গতি ঝড় তুলেছে প্রাণীর বৈঠায়, কালো ধোঁয়ার দূরত্ব চিরে চিরে ভেসে উঠছে তোমার অপশ্রিয়মান মুখশ্রী। তুমি ডুবতে ডুবতে ভেসে উঠছ, তোমার চলে যাওয়া কিছুতেই শেষ হচ্ছে না। 3000 দিন ধরে তুমি যাচ্ছ, যাচ্ছ আর যাচ্ছ। তুমি চলে যাচ্ছ, আকাশ ভেঙে পড়ছে তরঙ্গিত নদীর জ্যোৎস্না, কালো রাজহংসের মতো তোমার নৌকো কাশবনের বুক চিরে চিরে আখ ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছে অজানা ভুবনের ডাকে। তুমি চলে যাচ্ছ, আকাশ ভেঙে পড়ছে আকাশের মতো। হে তরঙ্গ, হে সর্বগ্রাসী নদী, হে নিষ্ঠুর কালো নৌকো, তোমরা মাথায় তুলে যাকে নিয়ে যাচ্ছ সে আমার কিছুই ছিল না। কেন সন্ধ্যারে আকাশ এরকম ভেঙে পড়লো নদীর জ্যোৎস্নায়, ভেঙে পড়লো অতলের
জলের অতলে তুমি চলে যাচ্ছ বলে। তুমি চলে যাচ্ছ, ল্যাম্পপোস্ট থেকে খসে পড়ছে বাল্ব, সমস্ত শহর জুড়ে নেমে আসছে মাটির নিচের গাঢ় তমাল তমসা। যেন কোনো বিজ্ঞ জাদুকর কালো স্কার্ফ দিয়ে এ শহর দিয়েছে মুড়িয়ে। দু একটি বিষণ্ণ ছিঁচি ছাড়া আর কোনো গান নেই, শব্দ নেই, জীবনের শিল্প নেই, নেই কোনো প্রাণের সঞ্চার। এ শহর অন্ধ করে তুমি চলে যাচ্ছ অন্য এক দূরের নগরে। আমি সেই নগরের কাল্পনিক কিছু আলো চোখে মেখে নিয়ে তোমার গন্তব্যের দিকে নীলিমায় তাকিয়ে রয়েছি। তুমি চলে যাচ্ছ, তোমার বিদায়ী চোখে চশমায় নুহির প্লাবন। তুমি চলে যাচ্ছ, বিয়োগলে বিষণ্ণ সুর ঝড় তুলছে অন্তর্গত অশোক কাননে। তুমি চলে যাচ্ছ, তোমার পশ্চাতে এক রিক্ত নিঃস্ব মৃতের নগরী পড়ে আছে। অনন্ত অস্থির চোখে বেদনার মেঘ জমে আছে। তোমার মুখের দিকে তাকাতে পারি না। তোমাকে দেখার নামে চতুর্দিকে পারিপার্শ্ব দেখি। বিমানবন্দরে বৃষ্টি, দু চোখ জলের কাছে ছুটে যেতে চায়। তোমার চোখের দিকে তাকাতে পারি না। তুমি চলে যাচ্ছ, আমার কবিতাগুলো স্বরবিদ্ধ, আহত সিংহের ক্ষোভ বুক নিয়ে পড়ে আছে একা। তুমি চলে যাচ্ছ, কতগুলো শব্দের চোখে জল। তুমি চলে যাচ্ছ। ধন্যবাদ। আমি প্রথমবারই চেষ্টা করলাম এই কবিতাটা, আমার আগে পড়া ছিল না, শুধুমাত্র রিকোয়েস্ট করলো তুলি, সেই কারণে সবার কাছে জানতে চাইবো যে কিরকম লাগছে। কেউ কিছু বলেছে? কাঞ্চন সরকার জানাচ্ছেন আজ কোনো আর বক্তব্য রাখবো না, শুধু শুনবো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, থাকুন। আপনাদের জন্যই লাইভে আসা, আপনাদের জন্যই ভালো থাকা। তো দীপিকা পাল জানাচ্ছেন এক্সেলেন্ট রাহুল, আমি আছি। একদম একদম দিদি, অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থেকো। আচ্ছা, আমি কি আর লাইভে মানে আরো কি কিছু কবিতা বলবো নাকি শেষ করবো? যদি সবাই অভয় দেয় তাহলে আর দু একটা বলতে পারি, না হলে আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, বেশ। তাহলে আমি শেষের দিকেই এগোচ্ছি। সবাইকে আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। কেমন লাগছে প্লিজ জানাবেন, এবং ভালো লাগা খারাপ লাগা দুটোই জানাবেন, কারণ ভালো আমাদেরকে ভালো থাকার জন্যই আমরা কবিতা বলি, আমরা কবিতা শুনি। বারবার যে কথাটা বলছি, আমরা সবসময় চাই সৃষ্টি সুখের উল্লাসে মেতে উঠতে। তাই আমরা সবাই ভালো থাকবো, আমরা সবাই একসাথে যতক্ষণ আমরা এই শিল্পের মধ্যে থাকবো, সৃজনশীলতার মধ্যে থাকবো, আমরা ভালো থাকবো। ভালো থাকাই আমাদের জীবনের পণ, জীবনের ব্রত হয়ে উঠুক না। এত কিছু খারাপের মধ্যে, এত কিছু অশান্তির মধ্যে, চারপাশের এত ঝঞ্ঝাটের মধ্যে আমরা ভালো থাকি, আমরা নিজের জন্য বাঁচি, নিজের শিল্পের জন্য বাঁচি। আমি এবার একটি কবিতা যেটা বলতে ইচ্ছে করছে, সেটা সেই কবিতাটা বোধহয় আপনাদের অনেকেরই শোনা কবিতা, শ্রীজাতর লেখা একটি কবিতা। তুমি বিশ্বাস বলছেন খুব ভালো লাগলো, আরো ভালো আবৃত্তি করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তোমার জন্যই প্রথমবার এই কবিতাটা প্রথমবার অ্যাকচুয়ালি পড়লাম। থ্যাংক ইউ তোমাকে যে আমি কবিতার করতে পারলাম, সুযোগ পেলাম। শ্রীজাতর লেখা একটি কবিতা, কাফির তোমাকে ভালোবাসলাম বলে। সোমলতাকে। সীমন্তিনী, তোমায় দেখে পাইনি সারা, দুয়ার ঘিরে ছিল হাজার কাঁটার বেড়া। কেন তবে বনের পথে সীমন্তিনী, কেন তবে এই কুয়াশায় সীমন্তিনী একলাইলে পথ হারালে? বনের পথে কেন আমায় পথ ভোলালে সীমন্তিনী? সীমন্তিনী, এখন তোমার চোখের আঁচে দুটি ভুরুর মধ্যেখানে গনগনে লাল সিঁদুর আঁচে উড়ে পুড়ে খাক হলো সব রাত্রি দিবস। সীমন্তিনী, প্রিয় কাফের, তোমার প্রেমে আজও বিবশ। সোমলতা, কুয়াশাবৃতা,
নদীর ওপারে ঘন কুয়াশায় কুয়াশার ফুল কোড়াতে এলে মাঝখানে আজ বহমান পানি রচে ব্যবধান, রচে ব্যবধান তোমার আমার, রচে ব্যবধান দুই বাংলার। তাই কি এলে ওপারের মেয়ে সব কাজ ফেলে, তাই কি এলে কুয়াশার সেতু বাঁধবে বলে, তাই কি এলে রেলগাড়ি ওই চলে গেল শোনো রাত্রি চিরে, কথা ডুবে গেল অতল তিমিরে, অপলক তুমি চেয়ে আছো মুখে অপরিচিতা, কুয়াশায় গড়া অলিক মানবী কুয়াশা আবৃতা। ভেঙে ভেঙে যায় কুয়াশার সেতু, উঠেছে হাওয়া, মুহূর্ত জাল ছিঁড়ে চলে গেলি কল্পকায়া, পাগল হাওয়া রক্তে জোয়ার হলো দুর্বার তোমাকে চাওয়া। কাফির তোমাকে ভালোবাসলাম বলে ছায়া মরে গেল, তারা নিভে গেল, সাগর উঠল জ্বলে, মহাকাশ জুড়ে উল্কা বৃষ্টি, শিহরিত হলো সকল সৃষ্টি, পাহাড় পড়ল টলে। এই দুঃসময় ঘোর প্রলয় কেবল কেবল তোমাকে ভালোবাসলাম বলে। কাফের তোমাকে ভালোবাসলাম বলে অকাল বোধনে বসন্ত এলো, কৃষ্ণচূড়া অবনত হলো ফুলে, চরাচর জুড়ে এলো হাওয়া উত্তাল, নাচে ধমনীতে শনিতের স্রোতে উত্তাল মহাকাল। কাফের তোমাকে ভালোবাসলাম বলে। অনেক ধন্যবাদ। এই কবিতাটা অ্যাকচুয়ালি প্রথম বোধহয় ব্যবহৃত হয় গয়নার বাক্স ছবিতে, অপর্ণা সেনের গয়নার বাক্স ছবিতে কবিতাটি ব্যবহার হয় এবং শ্রদ্ধেয় কৌশিক সেন এটি পাঠ করেছেন। তা আমি দুঃসাহস দেখালাম কবিতাটা পাঠ করার। ভীষণ পছন্দের কবিতা এবং স্পেশালি ওই ছবিতে কৌশিক সেন এত সুন্দরভাবে পাঠ করেছেন, ভীষণ ভীষণ পছন্দের, সেটা আমার ভীষণই পছন্দের। দীপিকা পাল বলছেন খুব ভালো লাগছে পোয়েট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কাঞ্চন সরকার বলছেন আজ খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আমি অনেকক্ষণ ধরেই রয়েছি লাইভে, আপনাদের চেষ্টা করছি কিছু কবিতা পাঠের মাধ্যমে আপনাদের সঙ্গে থাকতে, আপনাদের অন্তরে প্রবেশ করতে। জানি না কতটা পারছি। আমি তাহলে এবার শেষ করি। তবে ওই যেটা বলছিলাম যে আজ তো কবিতা দিবস, বিশ্ব কবিতা দিবস। শ্রীময়ী চৌধুরী বলছেন খুব ভালো লাগছে রাহুলদা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে। তো ওই যেটা বলছিলাম যে আজ কবিতা দিবস। আজকে যারা কবিতার জন্য বাঁচে, যারা সৃষ্টি সুখের জন্য বাঁচে, তাদের দিন, তাদের উল্লাসের দিন। তো কবি সুনীল গঙ্গোপাধ্যায়েরই লেখা একটি কবিতা, সেটা না পড়লে আজকে মানে আজকের দিনটা ঠিকঠাক বোধহয় পালন করা যায় না। তো শুধু কবিতার জন্য, কবিতার নাম শুধু কবিতার জন্য, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা, ভুবন পেরিয়ে আসা শুধু কবিতার জন্য, অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গীয় প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়। মানুষ আমরা অনেক কিছু ত্যাগ করতে পারি, অনেক ভাবে আমরা বাঁচতে পারি, থাকতে পারি। তো কবিতা দিবস উপলক্ষে যে কবিতা মানে যে অনুষ্ঠানটা করবো বলে আজকে ঠিক করেছিলাম, সেটি আপাতত আমি আর কি কেউ কিছু বলছেন? আচ্ছা, তো সেটি আমি আপাতত শেষ করলাম। তবে ও যে বলেন লোভ বড় আমাদের শিল্পীদের, বা আমার তো যে শেষ করেও মনে হচ্ছে না যে শেষ করি, মনে হচ্ছে এই মুহূর্তটুকু আরও থাকি, আমি আরও আপনাদের সাথে কথা বলি, আরও আপনাদের কবিতা শোনাই এবং আরও আমি কবিতা পাঠের মাধ্যমে নিজে সমৃদ্ধ হই, সেটা বারবার করে ইচ্ছে করছে। তো আনুষ্ঠানিকভাবে ওই কবিতাটা বলে আমি আজকের অনুষ্ঠানটা শেষ করলাম, কিন্তু তাও একটা কিছু বলবো। তার আগে বলে রাখি যে আমি একটি ছবি বানিয়েছি, অভিসার বলে ছবিটি, ঋতু
ঋতুরঙ্গমের ছবি। কিছুদিন পরে ছবিটি রিলিজ করবে। তো আগামী দোল বসন্ত উৎসব, আমাদের রঙের উৎসব, আমাদের প্রাণের উৎসব। তো সেই দোলের দিন অভিষেক ছবির একটি গান, একটি ভিডিও সং খেলবো হরি আজ শ্যামের সাথে, এই গানটি রিলিজ করছে। তো আমি সবাইকে অনুরোধ করব যে সবাই প্লিজ দেখো গানটা, ইউটিউবে রিলিজ করবে ভিডিও সংটা। এবং যে গানটা সেটা আমাদের একেবারেই নিজস্ব কম্পোজিশন, এবং বাংলার তথাকথিত যে বাংলার গান বললে যেটা আমরা বুঝি বাংলা গান, সেটা তো কোথাও হারিয়ে যাচ্ছে। তো আমি এটা বলতে পারি যে যারা বাংলা গানকে খুব মিস করেন, যারা একদম খাঁটি বাংলা গানকে মিস করেন, তারা কিন্তু এখানে ভালো লাগতে পারে তাদের, তারা কোথাও গিয়ে একটা টান খুঁজে পাবেন। এবং খাঁটি বাংলা গান এবং বাংলা সংস্কৃতির কে অনেকটাই ছুঁয়ে দেখা হয়েছে। ছবিটি নিয়ে আমি পরে বলবো, লাইভ করবো, আজকে তো সেই কারণে লাইভ হওয়া নয়। তো ছবিটার মধ্যে অনেক কবিতা রয়েছে, গান রয়েছে। তো গানটা যেটা অডিও গান, মিউজিক, সেটা মানে অডিও গান সেটা কিন্তু জিও7, গানা, উইঙ্ক মিউজিক, অ্যাপল মিউজিক, আইটিউনস, এরকম বিভিন্ন যে প্রেস্টিজিয়াস মিউজিক প্ল্যাটফর্মসগুলো রয়েছে, অনলাইন মিউজিক প্ল্যাটফর্ম, সেই সমস্তগুলোতে কিন্তু রিলিজ করছে আগামী দোলে। তো আপনারা সবাই সাথে থাকবেন, শুনবেন গানটা। আর দোলের দিনই 28শে মার্চ গানটার ভিডিও সংটা রিলিজ করবে আমাদের ঋতুরঙ্গমের ইউটিউব চ্যানেলে। অনেক চেষ্টা করেছে ছবিটি করার একেবারেই নিজের মতো করে। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা সাথে থাকবেন। এবং ওই ছবিতেও আরেকটি কবিতা ইউজ হয়েছে, যে কবিতাটা লিখেছে হীরক ব্যানার্জি, আমার ভীষণ ভীষণ কাছের প্রিয় দাদা, যার লেখায় সবসময় আমি সমৃদ্ধ হই, আমরা সমৃদ্ধ হই। তো তার লেখা একটি কবিতা, সেই কবিতাটিও খুব তাড়াতাড়ি বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে আপনারা পাবেন। জিও7, গানা, উইক মিউজিক, এই ধরনের মিউজিক প্ল্যাটফর্মে আপনারা পাবেন। তো আশা করবো আপনারা শুনবেন, সাথে থাকবেন, এবং কীরকম লাগলো আপনারা জানাবেন। তো ওই কবিতাটি আমি আরেকবার শুনে আজকে আমি অনুষ্ঠানটা শেষ করব, এবং এটাই বলবো যে আপনারা সবাই সাথে থাকুন। এবং অভিষেক ছবিটি খুব তাড়াতাড়ি রিলিজ করবে হয়তো, তারা কিছু ফেস্টিভ্যালে যাবে, যাই হোক। তো গানটা রিলিজ করছে খেলবো হরি আজ শ্যামের সাথে, একদম যে গানের সাথে ভগবানের সাথে কানেক্ট করার একটি গান। খেলবো গানটার প্রথম লাইনটা শুনে বোধহয় বুঝতে পারছেন, খেলবো হরি আজ শ্যামের সাথে, ভগবানের সাথে আমরা কানেক্ট করতে পারবো। ডিভোশনাল গান, বাংলা গান, আপনারা অবশ্যই শুনবেন, দেখবেন ইউটিউবে। তার আগে অভিষেক ছবির যে কবিতাটা আমরা ব্যবহার করেছি, আমি পাঠ করেছি, এবং হীরক ব্যানার্জি, আমার প্রিয় দাদা লেখা কবিতা, সেটা আমি একবার আপনাদেরকে পাঠ করে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। প্রিয়দর্শী ব্যানার্জি বলছেন খুব ভালো লাগলো। থ্যাংক ইউ প্রিয়দর্শিদা, তুমি আছো, অনেক ধন্যবাদ। আমি এই কবিতাটা বলি, আজকের অনুষ্ঠান শেষ করব। কবিতাটা অ্যাকচুয়ালি অভিষেক ছবিতে আমি ইউজ করেছি, তো সেভাবে কবিতাটা আলাদা করে কোনো নাম দেওয়া নেই। তো হে মধুসূদন বলা যায়। আমি তৃষ্ণার্ত একবার তোমারই গঙ্গায় হে মধুসূদন, তবু স্পর্ধা করেছি তোমারই কামনায় আনার। পাড়ের আঁকা বাঁকা পথের কোনো এক পথচারীকে দেখেছি যখন, সমস্তটাই পেয়েছি তোমার মতন। তোমার ভাবনায় এঁকেছি ওই সেই বাঁশির ডাক, কোনো এক রাখাল বালকের ছুটে চলা। মধুসূদন, তোমাকে যে আমি তার মধ্যে দেখেছি। তো এই কবিতাটা অভিষেক ছবির একটি কবিতার কিছুটা অংশ আমি আপনাদেরকে শোনালাম। পুরো কবিতাটা আপনারা শুনতে পারবেন জিও7, গানা, অ্যাপল মিউজিক, বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে। তো আপনারা সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, এবং সৃজনশীলতায় বাঁচবেন। অনেক ধন্যবাদ যারা এই সন্ধ্যে 7টা থেকে আমার এই বকবক সহ্য করছেন এবং কন্টিনিউয়াসলি রয়েছেন, কমেন্ট করছেন, ভালো লাগছে জানাচ্ছেন, এবং কবিতা শুনতে চাইছেন। তাদের জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আপনাদের জন্যই বেঁচে থাকা, আপনাদের জন্যই আমি ভালো থাকি। অ্যাকচুয়ালি আপনারাই আমার ভালো থাকার রসদ। তো ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আবার কোনো এক সময় লাইভ হব, বা কবিতা নিয়ে বা আমার ছবির কোনো কথা নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে, গল্প হবে। ভালো থাকবেন সবাই। কেউ কিছু বলেছেন? বেশ।
আজকের মতো আচ্ছা তুলি বিশ্বাস লিখেছে খুব ভালো লাগলো, আরো ভালো আবৃত্তি করো তুমি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা রত্ন, আচ্ছা জেঠিমা, অনেক ধন্যবাদ জেঠিমা যে তুমি দেখেছো, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে বা তোমাদের সকলকে আমার সাথে থাকার জন্য। এবং বিশ্ব কবিতা দিবস, এই আন্তর্জাতিক কবিতা দিবস আমরা আজকে এইভাবে পালন করলাম, আমরা সবাই পালন করলাম, শুধু আমি নই, আপনারা যারা আমার সঙ্গে ছিলেন আমরা সবাই মিলে আজকের আন্তর্জাতিক কবিতা দিবস পালন করলাম। আশা করি আপনাদের সকলেরও ভালো লেগেছে এবং আমারও ভালো লেগেছে। আজকের মতো বিদায় জানাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং যেটা বোধহয় বলাটা খুব জরুরি যে আমরা কিন্তু এখনও পারিপার্শ্বিক পরিস্থিতি ঠিকঠাক হয়নি, তো কোভিডের প্রকোপ কিন্তু বাড়ছে, সবাই নির্দিষ্ট প্রিকশন মেনে চলবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং সৃজনশীলতায় থাকবেন। ধন্যবাদ।